আমি ভুলে গেছি আমার একটা নাম ছিল, একটা নয় কয়েকটা। ভালো নাম, ডাক নাম, স্বামীর মুখে আদরের সংক্ষিপ্ত নাম অগ্নিমিতা। আজ আমার একটাই পরিচয়, মিসেস আলমগীর। এ পরিচয় আমার অত্যন্ত গর্বের, প্রায় আকাশ ছোঁয়া। তবুও মাটির কামনা বাসনা ভুলতে পারলাম কই। মধ্যযুগীয় জল্লাদের মতো কালো টুপিতে ঢাকা দেশি কুকুর, জলজলে লোভী চোখের শিকারীর থাবা। 25শে মার্চের পর 6 মাস প্রায় প্রতিদিন পালাতে পালাতে সেদিনই একটা আস্তানে এসেছিলাম। জয় বাংলা, জয় বাংলা। সবকিছু ঠিকঠাক তো? অল ক্লিয়ার, অল ক্লিয়ার। এভাবে আমরা কতদিন ঘুরে বেড়াবো? নিজেদের জীবন বাঁচানোর জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলেছি। এখন তো আমাদের দুঃসময় মিতা। দুঃসময় চিরদিন থাকবে না ভাবি। আলমগীরকে যেভাবেই হোক বাঁচাতে হবে, আপনাকেও বাঁচতে হবে। আলমগীর দেশের নাম করা সাহিত্যিক, ওরা আলমগীরের মতো বুদ্ধিজীবীকে বাঁচিয়ে রাখবে না। বন্ধু হিসেবে আমি ওকে বাঁচিয়ে রাখব। আমার জীবন থাকতে আপনাদের গায়ে সামান্য টোকাও লাগতে দেব না। এরপর তো কোনো কথা থাকতে পারে না মিতা। ওরা 2-3 দিন পর সুবিধা মতো তোমাকে বাড়ি পৌঁছে দেবে। আর তুমি? আমি ওদের সঙ্গে যাব। না, ছেলে মানুষই করো না মিতা। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো, কিন্তু রানা কিনে তুমি আমার সঙ্গে থাকলে তোমার অনেক কষ্ট হবে। আমার তোমার সঙ্গে থাকলে কোনো কষ্ট হবে না, আমি তোমার সাথে যাব। ভাবি, এখন আবেগের সময় নয়, এখন সময় বাঁচার। আমি বাঁচতে চাই মিতা, আমি তোমাদের জন্য বাঁচতে চাই, দেশের জন্য বাঁচতে চাই। কিন্তু আমি তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারবো না, আমার মন সায় দিচ্ছে না। ভাবি যখন এত করে বলছে, তাহলে না হয় আজকের রাতটা একসঙ্গেই থাকা যাক। কাল ভোরে আমরা সবাই মিলে বর্ডারে যাব। ঠিক আছে, সেই ভালো। ঠিক আছে, আমরা তাহলে চলি। জি, আমি আশেপাশে আছি, আমাকে সিগন্যাল দিলে আমি চলে আসবো। জয় বাংলা। জয় বাংলা। তুমি সত্যি সত্যি মুক্তিযুদ্ধে যাবে? অবশ্যই, কারণ এখনই যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠতম সময়। আর যাবার আগে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে। তুমি একবার আমাদের কথা ভাববে না? অবশ্যই ভাববো, কিন্তু দেশের কথা তো ভাবতে হবে, তাই না? এইভাবে বাঁচার জন্য সংগ্রাম করার চেয়ে দেশের জন্য যুদ্ধ করে মরা অনেক ভালো। যে হাতে এতদিন ধরে কলম ধরেছো, সে হাতে এখন অস্ত্র ধরবে? কলম দিয়েও যুদ্ধ করা যায়, আবার অস্ত্র দিয়েও যুদ্ধ করা যায়। লেখকের সাথে কথায় পারবেন না ভাবি। ঠিকই বলেছেন জামিল ভাই, কিন্তু এখানে বেশি দিন থাকা ঠিক হবে না। ওরা হয়তো পেছনে স্পাই লাগিয়েছে। তোমরা কে? প্রফেসর সাহেব কোথায়? কোনো প্রফেসর তো এখানে থাকেন না। মাইয়া মানুষ আছে?
কি ছিলে এই আরে মায়া মারলি জয় বাংলা। জয় বাংলা। কি খবর আলম ভাই? খবর খুব খারাপ, জামিলকে ওরা মেরে ফেলেছে। সর্বনাশ, এখন আপনারা কি করবেন? তুমি ওদেরকে ত্রিমোহনীর রমিজ মোল্লার বাড়িতে পৌঁছে দেবে। আপনি যাবেন না? আমি আমি এখান থেকে বর্ডারে চলে যাব। না না আহা, তুমি বুঝতে পারছো না কেন? তুমি ওঠো তো, ওঠো, পাগলামো করো না। না, তুমি আমাদের সাথে চলো প্লিজ। তুমি ওঠো, ওদেরকে নিয়ে যাও। আসেন ভাই, আসেন আসেন। দেখা হবে, দেখা হবে, দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। পরদিন নিজেকে আবিষ্কার করলাম ত্রিমোহনীর নদীর ধারের এক চালায়। সেখানেই খবর পেলাম আলমগীর যুদ্ধে যোগ দিয়েছে। বন্ধুরা কদিন পর আমাকে আর রানাকে পৌঁছে দিল মার কাছে। বলো মা। তুই এক কাজ কর বাজান, বলো। তুই ঢাকায় গিয়ে শাইলাকে নিয়ে আয় বাপ। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জীবনের ভয়ে সওদাগরি অফিসে চাকরি ছেড়ে ঢাকা থেকে গ্রামে চলে এসেছি। সবাই প্রাণের ভয়ে গ্রামের দিকে আসছে, আর তুমি আমাকে বলছো ঢাকা শহরে যেতে। শাইলা কোথায় আছে, কেমন আছে কে জানে বাজান। ভালোই আছে, এখন শহরে অনেক বেশি নিরাপদ। গ্রামে তো মিলিটারি এসে পড়েছে, দেখছো না? আমার মন বলছে শাইলা ভালো নেই বাপ। ভালো আছি, কি যে বলো না মা তোমরা। মা গো, মা তুই একা? জামাই কোথায় মা? যুদ্ধে গেছে মা, যুদ্ধে গেছে? কবে গেছে? অনেক কথা মা, পরে বলি। আচ্ছা মা, ঘরে চল। নানু ভাই মা, ওনাকে কিছু খেতে দিও। না ভাইয়া, আমাকে আবার অনেক দূর যেতে হবে। বাবা, তুমি 2 মিনিট বসো বাবা, আমরা শরবত নিয়ে আসি। বসো। আচ্ছা, সাথে কথা বলি আপনার। তোমার পরিচয়টা? জি, আমি আলমগীর ভাইয়ের বন্ধু জামিল, আমার ফ্রেন্ড। আমি বেশি দেরি করতে পারবো না, আমার দলের লোকরা সব অপেক্ষা করছে। আমি আসি। আসসালামু আলাইকুম। দাঁড়া 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 দাঁড়া, তোমার ভাবভঙ্গিটা আমার কেমন যেন লাগছে। আচ্ছা, সত্যি করে বলো তো, আলমগীরের খবরটা কি? আমার কেন যেন মনে হচ্ছে তুমি কি যেন লুকোচ্ছ। আচ্ছা, কি হয়েছে বলো তো সত্যি করে। আলম ভাই বর্ডার ক্রস করেছিলেন, যুদ্ধেও গিয়েছিলেন। তারপর তারপর? আসলে এই সময় ভাবে কি আমরা শকিং নিউজটা দিতে চাইনি। শকিং নিউজ? জি, প্রথম অপারেশনে শহীদ হয়েছেন আলম ভাই। আলমের মৃত্যুর সংবাদ মা জানলেও ভাইয়ের পরামর্শে আমাকে জানানো হয়নি। হয়তো স্বামী হারানোর আঘাত সইতে পারবো কিনা সেই ভাবনা থেকেই কাজটি করেছিলেন তারা। যখন জানলাম দেশ তখন স্বাধীন, গ্রাম থেকে রাজধানীতে এসেছি, উঠেছি প্রাসাদের মতো এক বাড়িতে। মা,
এই দেখো, এবার একটা বড় রুম আছে, বড় ঘর আছে, দেখো। আর ওই পাশেও আছে। এদিকে আসো মা, দেখো। এই পাশে একটা বড় রুম আছে, পাশে রান্নাঘর আছে মা। আর এই পাশে যে রুমটা আছে তোমার। খোকা, মা, তুই আমাদের কোথায় নিয়ে এলি বাবা? মা, এখন থেকে আমরা ঢাকার এই বাড়িতেই থাকবো। এই বাড়ি কার? তোমার মেয়ের। শাইলার? হ্যাঁ, এ বাড়ি তো আমার না। ছিল না, কিন্তু এখন হয়েছে। কিভাবে? তুমি দেশের জন্য দারুণ কিছু করেছো, তারই প্রতিদান এই বাড়ি। তুমি এখন নামি দামি শহীদের স্ত্রী। শহীদ তো শহীদই, তার আবার নামি দামি কি? ওসব তুমি এখন বুঝবে না। এখন থেকে চলায় বলায় এমন ভাব থাকবে যেন তুমি বিষণ্ণতার এক প্রতিমূর্তি। সাদা শাড়ি পরবে, চুল এলো থাকবে। এ বাড়িতে আমি থাকবো না। কেন? এই বাড়ি নিশ্চয়ই কোনো দেশদ্রোহী রাজাকার আলবদর আল শামস কিংবা তাদের দোসরদের বাড়ি ছিল, যারা নির্মমভাবে আমার নিরপরাধ স্বামীকে হত্যা করেছে। তুমি একা নও, এ মহল্লায় আরও অনেক শহীদদের পরিবার অবস্থান করছে। আর পরাজিতদের সম্পত্তি সবসময় বিজয়ীরই হয়। হোক, কিন্তু আমি এখানে থাকবো না, কিছুতেই না। অবুঝের মতো কথা বলো না। ভুলে যেও না, তোমার সন্তান আছে, তার ভবিষ্যৎ আছে। রানাকে তোমার মানুষ করতে হবে, তার জন্য অর্থের প্রয়োজন, সে অর্থ তোমার নেই। রানাকে মানুষ করার দায়িত্ব পালনে আমি তোমাকে পথ দেখাবো। তুমি আমার কথা মতো চলবে, এটা তোমার মঙ্গল হবে। এ আমি পারবো না। বলে যাও না, তুমি কিন্তু এখন বিধবা, আর বিধবারা চাইলেই বিদ্রোহ করতে পারে। কামরান, এসব কি বলছিস? মা, তুমি কোনো কথা বলবে না। তুমি সারাক্ষণ জায়নামাজ আর তসবিহ নিয়ে থাকবে। স্বাধীনতার সুফল পেতে গেলে এইভাবে কৌশল করে সবকিছু করতে হয়। যারা তা পারে না, তারা না খেয়ে মরে। কথাটা মনে রেখো। মা, ভাইয়া কি আমাকে নিয়ে ব্যবসা শুরু করেছে? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি উপলব্ধি করলাম আমার বুকের ভেতর মুক্তিযুদ্ধের চিরন্তর ঝড়, এক চোখের কান্নায় বিপুল ক্ষতির দংশন, অপর চোখের হাসিতে আশ্বাস। নিজস্ব বলতে আমার ভেতর অবশিষ্ট আর কিছুই থাকবে না। আমি দেশের জন্য স্বামী দিয়েছি, নিজেকেও দেব, কিন্তু কিভাবে তা তো জানা ছিল না। এদিকে ভাইয়া হয়ে উঠেছিল দুর্দমনীয়। কামরান, আরে লতিফ ভাই, আসেন আসেন আসেন। শুনলাম পার্টি টাটি করে বেশ নাম কামিয়েছো, তাই দেখতে এলাম। এই তো চলছে আর কি। অফিস তো বেশ সাজিয়েছো দেখছি। এই মোটামুটি চলছে। আচ্ছা, তোমরা একটু বাইরে যাও, আমি কথা বলবো পরে এসো। হ্যাঁ, তারপর লতিফ ভাই, কি মনে করে? আমার সব কর্মচারী কিন্তু অফিসে যোগদান করেছে, শুধু তুমি করছো না। চাকরি তাহলে আর করবে না? লতিফ ভাই, আমি ঠিক করেছি যে আমি আর চাকরি করব না। আমি অবশ্যই কথাটা বলতে আপনার অফিসে আমি যেতাম। শুধু পার্টি করে পেট চলবে? লতিফ ভাই, আমি নিজেই ব্যবসা শুরু করব। সে তো খুশির খবর। তা কি ব্যবসা করবে? আমি আপনাকে বলবো লতিফ ভাই, পরে বলবো। দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম অনেকেই খোল নলছে বদলে ফেলেছে, তুমিও বদলে গেলে। সুযোগের সদ্ব্যবহার করা বুদ্ধিমান লোকের কাজ। সুযোগ যখন এসছে, তখন আমিই বা পিছিয়ে থাকি কেন? এসব কেন? তুমি তো দেশের জন্য দারুণ কিছু করে ফেলেছ। এখন তাকে মহত্বের লেবাস পরিয়ে আরো মূল্যবান করে তুলো। তোমাকে বলেছি না যে চলায় ফিরায় এমন ভাব থাকবে তোমার যেন তুমি বিষণ্ণতার প্রতিমূর্তি।
সবসময় জনগণকে সশ্রদ্ধ সম্বোধনে ঘিরে রাখতে হবে তোমাকে। আমার স্বামীর জন্য যে শোক, সাদা শাড়ির খোলসতা জিয়ে রাখার অর্থ কি? কেন সেটা করছি সেটা তুমি এখন বুঝবে না, পরে বুঝবে। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। পরে আমি তোমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলবো, ঠিক আছে? মা, আমি বেঁচে থাকতে তোর জন্য কিছুই করতে পারছি না। এটা যে আমার কত কষ্টের, সেটা তোকে বলে বোঝাতে পারবো না মা। একই গর্ভের তোরা দুই ভাই বোন, অথচ দেখ কত পার্থক্য। আমাকে মাফ করে দে মা। এই কথা বলা ছাড়া আমার যে কিছু করার নেই মা। শোনো, আজ উপন্যাস লিখতে লিখতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। কি কথা? আজ থেকে আমি তোমাকে অন্য আরেকটি নামে ডাকবো। আমার তো ডাক নাম আছেই, শায়লা। তা আছে, কিন্তু একজন মানুষের একাধিক নাম থাকতেই পারে, তাই আমিও তোমাকে অন্য আরেকটি নামে ডাকবো। কি নাম সেটা? অগ্নিমিতা। অগ্নিমিতা? হুম, কারণ? কারণ তুমি আমার অনুপ্রেরণা। তোমার ভালো লেগেছে? শায়লা, শায়লা, কে? আমি কামরান, দরজাটা একটু খোলো। হ্যাঁ শায়লা, এত রাতে তোমাকে বিরক্ত করলাম। আমি শায়লা নই, আমি অগ্নিমিতা। ও তোমার স্বামীর দেওয়া নাম? ঠিক আছে, যে নামে ডাকতে বলবে সে নামেই ডাকবো, নামে কি বা এসে যায়। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, আসলে এই কাগজটা রেডি করতে দেরি হয়ে গেল আর কি। কিসের কাগজ? আমি একটা ব্যবসা শুরু করব, তাতে তোমার স্বাক্ষর লাগবে। মুক্তিযোদ্ধার স্ত্রী স্বাক্ষর না থাকলে কাজটা আবার হবে না। অবশ্য কাজটা পেয়ে গেলে লাভবান হবে তুমি। আমি তোমার ভাতাটা যেন বেশি হয় তার ব্যবস্থা করব। তুমি যেটা চাইছো সেটা যে আমি চাই না ভাইয়া। তো তাহলে তুমি কি চাও? দেশের জন্য আমি আমার স্বামীকে দিয়েছি, দরকার হলে নিজেকেও দেব, কিন্তু তাই বলে আমার মৃত স্বামীর বিনিময়ে কোনো অবৈধ কাজ আমি করব না। তাতে আমার স্বামীর আত্মা কষ্ট পাবে। চুপ করো, তোমার চেয়ে ভালো বক্তৃতা আমি জানি। দুনিয়াদারি কোনো খবরই রাখো না। এই যুদ্ধবিধ্বস্ত দেশে কত মানুষ না খেয়ে কষ্ট করছে, মারা যাচ্ছে, তার কোনো খবর রাখো তুমি? তোমার সন্তান যদি দুধ না পেয়ে কষ্ট করে, সেটা কি তোমার ভালো লাগবে? সেটা কি তুমি চাও? যদি না খেয়ে ভিক্ষাবৃত্তি করতে চাও, তাতে আমার কিছু বলার নেই। কিন্তু আমার বোন হয়ে তুমি পথে পথে ঘুরবে, মানুষের দ্বারা দ্বারা হাত পাতবে, এটা আমি হতে দেবো না। তোমার স্বামীর তো কিছু নেই, না আছে ব্যাংক ব্যালেন্স, না আছে প্রপার্টিস। তো যার স্বামীর কিছু নেই তার তো এরকম বড় বড় কথা বলা ঠিক না। দেখো, আজকের এই বাংলাদেশ কিন্তু আজকের মতো থাকবে না। তোমার যে বাড়িটা হবে, সেই বাড়িটা একদিন আকাশ ছোঁয়া মূল্য হবে। তোমার সন্তানও সেই বাড়িটা কোনোদিন করতে পারবে না। আমি তোমার মতো অদূরদর্শী নই। এখনই সময়, আর সময় থাকতেই সবকিছু করে ফেলতে হবে, না হলে সারাটা জীবন পস্তাতে হবে।
সময় থাকতে যারা সময়ের সদ্ব্যবহার করে তাদের জীবনে কখনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। আজকে বাবা নেই, আর সে কারণে আমি তো তোমার অভিভাবক। না, সই করো। মহল্লার ছোট্ট একটি মাঠ, যুদ্ধের আগে বাচ্চারা খেলতো। 9 মাস ছিল রাতের বিভীষিকা। গেছে মেলা কুমারী সতীত্ব, কুমারীর প্রাণ। তৈরি হয়েছে যোদ্ধাদের জন্য বদ্ধভূমি। নভেম্বরেও এখানে কাটা হয়েছে ডাব্লিউ আকৃতির ট্রেঞ্চ। সেখানে কাতার ধরে দাঁড় করানো হলো যুদ্ধে ব্যবহৃত নানা অস্ত্র। যার হাতে যা ছিল সঁপে দেয়া হবে নেতার হাতে। এসব কিছুর উদ্যোক্তা ছিল ভাইয়া। ভাইয়া তখন রাজনৈতিকভাবেও দুর্দমনীয়। অনুষ্ঠান শেষে নেতা এলেন আমাদের বাসায়। আপনার কথা আমি কামরানের কাছ থেকে সব শুনেছি। আপনার স্বামী দেশের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন, সেটা আমরা শ্রদ্ধার সাথে, কৃতজ্ঞতার সাথে চিরজীবন স্মরণ করব। এই দেশের জন্য যারা রক্ত দিয়েছেন, দেশকে মুক্ত করার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য সরকার সব কিছু করবে। আপনি কোনো চিন্তা করবেন না। কামরান, জি লিডার। তোমার যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবে, সংকোচ করবে না। আমি যতটুকু পারি তোমাদের সাহায্য করব। নিশ্চয় লিডার, আপনি আমাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন, এতে আমরা ধন্য লিডার। না না না, এই কথা বলো না। বরং আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে সম্মান জানাতে পারলাম, সেজন্য আমি নিজেই ধন্যবোধ করছি। আমি এখন যাবো। আচ্ছা, তোমরা টাকা দাও। আসি। আমার নেতা তোমার নেতা, জহির ভাই জহির ভাই। আমার নেতা তোমার নেতা, জহির ভাই জহির ভাই। আমার নেতা তোমার নেতা, জহির ভাই জহির ভাই। আমার নেতা আমার নেতা, জহির ভাই জহির ভাই। আমার নেতা তোমার নেতা, জহির ভাই জহির ভাই। আমার নেতা তোমার নেতা, জহির ভাই জহির ভাই। আমার নেতা আমার নেতা, জহির ভাই জহির ভাই। মা, একটা ভালো সুখবর আছে। হ্যাঁ মা, কদিন পরে এই বাড়িটা মিতার নামে হয়ে যাবে, আর ভালো অঙ্কের মাসিক ভাতাও যেন পাই সে ব্যবস্থা হয়ে যাচ্ছে। নেতা এখন সে কথা বলে গেলেন। কিন্তু মিতা তো এসব চায় না। আহ মা, মিতা তো ছেলে মানুষ, তুমি তো আর ছেলে মানুষ না। তুমি বোঝো না আমি এসব কার জন্য করছি? তোমার মেয়ের জন্য, মেয়ের জন্য। আমার ছায়া না থাকলে তোমার মেয়ে কোথায় কবে পচে গলে পড়ে থাকতো। মা, তোমার তো তাও যায় না মাঝে বসে বসে সময় পার হচ্ছে, কিন্তু আমার তো সময় পার হচ্ছে না মা। আমি তেমনটা চাইনি। আমি যেটা চাচ্ছি না সেটা আমাকে কেন করতে হচ্ছে মা? এসব ব্যাপারে আমাকে কিছু বলিস না শাইলা। শালা না মা, এখন থেকে তুমি আমাকে অগ্নিমিতা বলে ডাকবে। আর যদি তোমার অগ্নিমিতা বলতে কষ্ট হয় তাহলে শুধু মিতা বলে ডেকো, তাও চলবে। আমার ভেতরে তো কোনো আগুনের ফুলকি নেই, নেই প্রতিবাদের ভাষা। আমি তো শুধুমাত্র একজন মৃত সৈনিক মাত্র। যাকে সারা জীবন শাইলা নামে ডেকেছি তাকে এখন অন্য নামে ডাকতে বলছিস? সন্তান ছাড়া স্বামীর কোনো স্মৃতি তো আমার কাছে নেই মা, তাই ওর ডাকা নামে আমি পরিচিত হতে চাই। ঠিক আছে, যখন বলছিস তখন মিতা নামেই ডাকবো, মিতা নামেই ডাকবো। জি স্যার। না স্যার, না স্যার, না স্যার, অবশ্যই স্যার, অবশ্যই। জি স্যার। আসসালামু আলাইকুম।
পত্রিকার জন্য আমার ইন্টারভিউ নিতে এসছো? আপনার ইন্টারভিউ নয়, আমি শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী অগ্নিমিতার ইন্টারভিউ করতে এসেছি। কিন্তু মিতা তো কারোর সঙ্গে দেখা করে না। কেন? স্বামীর শোকই সে এখনো বলতে পারেনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলবে কি করে? তোমার যা বলার তুমি আমাকে বলতে পারো। শহীদ মুক্তিযোদ্ধার কথাগুলো তার স্ত্রীর কাছ থেকে জানতে চাই। তিনি দেশকে নিয়ে কি ভেবেছিলেন আপনি তো আর তা বলতে পারবেন না, বলতে পারারও কথা নয়। যিনি স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, জাতি তার কথা জানতে চায়। যতদিন বাংলাদেশ থাকবে মানুষ তাদের কথা জানবে, কারণ এরা হচ্ছে ক্ষণজন্মা পুরুষ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। তাহলে আসবো। জি ভাইয়া। একজন সাংবাদিক তোমার সঙ্গে কথা বলতে চান। আমি কেন? তুমিই তো যথেষ্ট। আমার জন্য নয়, তোমার মৃত স্বামী আলমগীর সম্পর্কে জানতে চান তোমার মুখ থেকে। তার কথা বলার ব্যবস্থা তুমিই করেছো নাকি? না, আমি কেন, সাংবাদিক ইসরাফিল, ওকে তো তুমি দেখেছো আগে। ও নিজে থেকেই বলেছে, আমি জাস্ট সম্মতি দিয়েছি। কারণ শহীদদের কথা প্রচার হওয়ার তো দরকার আছে। কথা আছে না যে প্রচারেই প্রসার। আমি চাই যে তুমি সাক্ষাৎকারটা দাও, এবং এটাও চাই যে তুমি এমন কিছু না বলো যাতে আমি ছোট হয়ে যাই। আর বললেও সে সেটা ছাপানোর সাহস পাবে না। কথা সেটা না, কথা হলো যে আমার ইচ্ছাটা আমি তোমাকে জানালাম। তোমাকে অনেক বেশি ব্রাইট লাগছে। তোমার মুখটায় আরো অনেক বেশি দুঃখ দুঃখ ভাব থাকবে, আর চুলটা আরেকটু আলো থালু থাকবে। আমি অপেক্ষা করছি, তুমি এসো। বসুন। বলুন, আমার স্বামী সম্পর্কে আপনি কি জানতে চান? যাদের রক্তের বিনিময়ে আজ দেশ স্বাধীন, শহীদ সাহিত্যিক আলমগীর সাহেব তাদের মধ্যে একজন। জাতি তাদের অবদান কোনোদিন ভুলবে না। তাদের প্রতি আমাদের একটা কর্তব্য আছে, সেটা পালন করতেই আমার আশা। প্লিজ কাঁদবেন না, আপনি কাঁদলে খুব কষ্ট পাব। কেন কষ্ট পান? কেন পাই জানি না, তবে পাই। সেটা কি করুণা? আপনাদের কেউ করুণা করে কিনা জানি না, তবে আমি শ্রদ্ধা করি। আমি কিন্তু এর আগেও এসেছিলাম, আপনি বোধহয় শোনেননি বা খেয়াল করেননি। আপনারা কেন আসেন? দেখুন, সাংবাদিকদের সব জায়গায় যেতে হয়। এমন কিছু জায়গা আছে সেটা স্পর্শকাতর, আপনারা তাদের মধ্যে পড়েন। যাদের অবদানে আজ দেশ স্বাধীন, সেই স্বাধীন দেশে আমরা বেঁচে আছি, অথচ ওরা নেই। যারা আপনজন হারিয়েছে তারাই শুধু বোঝে হারানোর ব্যথা কত কষ্টের, কত যন্ত্রণার। আমাদের কান্নার ছবি, কষ্টের কথা লিখে আপনারা কি সুখ পাবেন? সত্য সবসময় একই চেহারায় থাকে। একটু আগে আপনি যা বললেন তা নিয়ে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, করব? এর আগে আপনাকে দেখেছি অপ্রস্তুত, অভিভূত, আর এখন দেখছি আত্মদর্শনের মুখোমুখি কাউকে। ও কি আমার চৈতন্যের সব কলকবজাগুলো দেখতে পাচ্ছে? বুঝতে পারছে আমার পিঞ্জরবদ্ধ অবস্থার কথা?
কিছু বলছেন না যে? বলবো, আপনাকে সব বলবো, তবে আজ না, আরেকদিন। সেদিন আপনার সময় হবে কি? সময় না হলেও আপনার জন্য সময় বের করে নেব। ধন্যবাদ। বসো বসো বসো। কি কথা হলো? জি, তাহলে ওর স্বামীর উপর লেখাটা কবে ছাপাবে? এখনো সব কথা বলেননি। মানে পরে বলবেন। কি এমন কথা যে পরে বলবে? আর সাংবাদিকরা তো একটা কিউ পেলেই বিশাল বিশাল আর্টিকেল লিখে ফেলতে পারে। তা পারে, তবে একজন শহীদের কথা অনুমান করে লেখা যায় না। তার আপনজনের কাছ থেকে সঠিক তথ্য জেনেই লিখতে হয়, কারণ তারা সাধারণ কেউ নয়, অসাধারণ। তারা হচ্ছে এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আসি, আসসালামু আলাইকুম। এসব কার জন্য? ওই যে সাংবাদিক এসেছিলেন। ও চলে গেছে। শোনো, ওদেরকে মিষ্টি টিষ্টি দেওয়ার দরকার নেই, শুধু টোস্ট দেবে, টোস্ট। এগুলো তো মানুষের দেয়াই মিষ্টি। ওসব ভুলে যাও। এখনো তো পোড়া টোস্ট দিতে বলিনি, বলেছি? তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো। ওই সমস্ত প্রেসের ছেলে ছোকরারা আসলে ওদেরকে স্রেফ নির্জলা চা, ঠিক আছে? শুধু চা, বিস্কুট না? না, তবে খুব যদি দিতে ইচ্ছে করে তাহলে এক ফালি ড্রাই কেক দেবে, তবে টাটকা যেন না দেবে। দিয়ে একটু শুকনো করে হাসবে। গলা শুকিয়ে বলবে যে যে ভাতা পাও তাতে করে এর চেয়ে বেশি আপ্যায়ন করার স্বাদ থাকলেও সাধ্য নেই। বুঝতে পেরেছ? শোনো, রাজনীতিটা হচ্ছে বিনা পুঁজিতে বড় বিজনেস। তার জন্য চাই বুদ্ধি, চাই কৌশল। আমি সে কাজটাই করছি। এখন দেখবে যে কেমন তরতর করে উপরে উঠে। এসব কথা আবার সাংবাদিকদের বলতে যেও না, আমি তোমার জানার জন্য বলছি। বুঝতে পেরেছ? তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে ইতিমধ্যেই আমাদের নেতা আমাদের মাঝে এসেছিলেন কয়েকদিন আগে। উনি এসে আমাদের কর্মকাণ্ড দেখে অত্যন্ত খুশি হয়েছেন, বিশেষ করে আমাদের মহল্লার অস্ত্র জমা দেওয়ার বিষয়টি এবং বীরাঙ্গনাদের যে আমরা বিষয়ে যে কর্মসূচি গ্রহণ করেছিলাম, সাহায্য সহযোগিতা করেছিলাম, সে বিষয়ে উনি অত্যন্ত খুশি হয়েছেন। এবং উনি বলে গেছেন যে আমাদের পার্টির ভবিষ্যতে আমরা যে কর্মকাণ্ড করব সে বিষয়ে উনি সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন, এটা উনি আশ্বস্ত করে গেছেন। কামরান ভাই, হ্যাঁ, তা আমরা যে যে কর্মসূচিটা করতে যাচ্ছি এটা কি সরকারের সহযোগিতা পাবো? অবশ্যই করবেন। হ্যাঁ বলো। আমরা যে অস্ত্র জমা দেওয়ার যে আনুষ্ঠানিকতা করেছি, আমাদেরটা দেখে কি বাংলাদেশে সবাই এই অস্ত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা করবে? হ্যাঁ, আমরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছি। এ বিষয়টি সরকারের নজরে এসছে। সে অনুযায়ী সরকার সারা বাংলাদেশে একটি ঘোষণা দিয়ে দিয়েছেন। বাংলাদেশের সব জায়গায় অস্ত্র জমা দেওয়ার কর্মকাণ্ড শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং হচ্ছে। আচ্ছা, আমাকে একটু উঠতে হবে, আমার নেতার সঙ্গে একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ, তোমরা কিন্তু যেও না, তোমরা বসো, চা খেয়ে যাবে। আমি বলে যাচ্ছি, চা পাঠিয়ে দেবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বসুন বসুন বসুন। যাক, সময় মতো এসেছেন। সাংবাদিকদের সময় মেনটেন করতে হয়, সময় জ্ঞান না থাকলে সাংবাদিকতা করা যায় না। আজ কিন্তু স্যার সম্পর্কে সব কথা বলতে হবে। এত কথা এত কম সময় কি বলা যায়? আর বললেও সব কথা কি লিখতে পারবেন?
লেখার হাত থাকলে অনেক অল্পের মধ্যেও অনেক কথা লেখা যায়। লেখার কথা বাদ দিয়ে যদি কাজের কথা বলি, কাজের কথা শুনবো বলেই তো আশা। আমি আমার কাজের কথা বলছি। আপনার আবার কি কাজ? আমি দুটো রঙিন ছাপা শাড়ি কিনতে চাই। যাবেন আমার সঙ্গে? হ্যাঁ, তোমার ছিল। দাঁড়াও, কি ব্যাপার? তুমি এই শাড়ি পরেছো কেন? হ্যাঁ, মানে দেশের জন্য স্বামীকে উৎসর্গ করে নিজেকে দেবী ভাবতে শুরু করেছে নাকি? দেখো, তুমি শুধু শহীদের স্ত্রী না, তার সন্তানের মা। মা হিসেবে রানার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? থাকবে না কেন? অবশ্যই আছে, কিন্তু আমার নিজের প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। তোমার উদ্দেশ্য বুঝতে আমার আর বাকি নেই। তুমি যেদিন ইসরাফিলের সঙ্গে ঘর থেকে বাইরে গেছো, সেদিন আমি বুঝতে পেরেছি যে তুমি কি চাও। শোনো, ইসরাফিলের সঙ্গে কোনোদিন তুমি দেখা করবে না, সেও আর কোনোদিন এই বাড়িতে আসবে না। ও আসবে ভাইয়া। তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের উপর কথা বলতে চাও? তুমি শুধু তোমার নিজের স্বার্থ নিয়ে আছো, আমি কার স্বার্থ নিয়ে থাকবো ভাইয়া? আমার ছায়া না থাকলে কবে, কোথায়, কোন দিন, কোন আস্থা করে পচে গলে পড়ে থাকতে তা তুমি জানো? জানবো না কেন? প্রায় প্রতিদিনই তো কথাটা তুমি বলো। বলি এই কারণে যে কথাটা তোমার মনে রাখা দরকার। আচ্ছা ঠিক আছে, ঘরে পড়েছো পড়ো, কিন্তু বাইরে কারো সামনে পড়ে যাবে না। আমি বাইরে পড়বো ভাইয়া? মানে এতদিন পরে এই সমস্ত বিষয় তোমাকে কে বুদ্ধি দিচ্ছে? ওই ইসরাফিল? ভাইয়া, আমি ইসরাফিলকে আমার সঙ্গে চাই। অসম্ভব। কেন? এটা এটা বিদেশ না, এটা বাংলাদেশ। এখানকার সমাজ ব্যবস্থা আলাদা। তোমার কারণে আমার ইমেজ কমে যাবে, এটা আমি হতে দেবো না। তাছাড়া ইসরাফিল যে তোমাকে একদিন ফেলে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? সেটা ওর আর আমার ব্যাপার, আমরা সমাধান করব। এত দূর পর্যন্ত গড়িয়েছে আর আমি কিছু জানি না? এখন তো জানলে। ঠিক আছে, ছেলেটা বাসায় আসুক, আমি কিচ্ছু বলবো না, কিন্তু বিয়ে টিয়ে চলবে না। আমি কোনো ভেজাল বসবাসে যাব না ভাইয়া। আমি বেঁচে থাকতে হতে দেবো না। একটা স্বাধীন দেশের মানুষ হয়ে স্বাধীন অধিকার থাকবে না? আমি তো বলেছি ছেলেটা বাসায় আসুক, কিচ্ছু বলবো না, কিন্তু বিয়ে টিয়ে চলবে না। আমি তোমার মতো ভণ্ডামি করতে পারবো না ভাইয়া। হ্যালো, আমি অগ্নিমিতা বলছি। আপনি কোথায়? আর কোথায়? অফিসে। কিন্তু আপনি এত রাতে? আমাদের জন্য রাত দিন সবই তো সমান। এ কথা বলছেন কেন? মানুষের জীবনে সবসময় অন্ধকার থাকে না, অন্ধকারের পরেই তো আসে আলো। আমার জীবনের আলো বোধ আর কোনোদিনও আসবে না। কি করে বুঝলেন? এই যে আপনি একটা অবলম্বন পেয়ে আমাকে ফোন করেছেন, এমনও তো হতে পারে আমরা শুধু ফোনে নয়, রাত দিন পাশাপাশি বসে কথা বলতে পারবো। আমি এমনটাই চেয়েছিলাম ইসরাফিল। আসলে আপনার সঙ্গে কথা বলার পর থেকে না, আমি কেমন যেন ভেতরে ভেতরে সাহসী হয়ে উঠছি। আমি চাই আপনি সাহসী হন, মাথা উঁচু করে দাঁড়ান, কোনো ভয় ভীতি যেন আপনাকে স্পর্শ করতে না পারে। তুমি আমার পাশে থাকবে? আমি এমন করেই চেয়েছিলাম তুমি আমাকে তুমি বলেই কাছে নাও। এর জন্য আমাকে বেশি সময় নষ্ট করতে হলো না। আমি তোমাকে বিশ্বাস করি ইসরাফিল। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার মনে হয়েছে তোমার ভেতরে আলাদা একটা মন আছে। আমি তোমার ভেতরে আলমগীরের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। এটা তো আমার সৌভাগ্য। এখন থেকে রোজ তুমি আমাদের বাড়িতে আসবে? কোনো আপত্তি নেই তো? না, আমি তোমাকে নিয়ে এক নতুন জীবন শুরু করব। সেই জীবনটা হবে শুধু তোমার আর আমার।
আর রানা? সে আমার সন্তানের পরিচয় বড় হবে। তোমার সাথে কথা বলার পর থেকে না মনটা অনেক হালকা লাগছে জানো। আসলে এভাবে অনেক দিন কারোর সঙ্গে কথা বলিনি তো। আমি কালই তোমাকে নিতে আসবো, তৈরি থেকো। আমি তৈরি থাকবো। রাখছি। দাঁড়াও। কোথায় যাচ্ছ? ইসরাফিল আসবে, আমি তার সাথে যাব। আমি তো হাসি কিছু বলিনি। তুমি হাসির কিছু বলনি, কিন্তু আমার হাসি পেল। কেন? কারণ ইসরাফিল আর আসবে না। ইসরাফিল আর আসবে না মানে? কেন আসবে না? কি হয়েছে তার? চুপ করে আছো কেন? উত্তর দাও না, কি হয়েছে তার? তোমার স্বামী শহীদ হয়েছে আর ইসরাফিল হয়েছে নিখোঁজ। নিখোঁজ? কেন নিখোঁজ? কারণ তুমি ভুলে গেছো তুমি মুক্তিযোদ্ধার স্ত্রী। আমি মুক্তিযোদ্ধার স্ত্রী, সেটা ঠিক, কিন্তু আমি তো একটা মানুষ। আমার চাওয়া পাওয়া সুখ দুঃখ আমি তো নিয়ন্ত্রণ করব, কিন্তু তা কি হলো? হলো না। মুক্ত দেশটি আজ যেমন লোভী সুবিধাবাদীদের সোনার ডিম পাড়া রাজহাঁসে পরিণত হয়েছে, আমিও তেমনি সারা জীবন এক সুবিধাবাদীর সোনার ডিম পাড়ার রাজহাঁস হয়েই থাকলাম। আমি মুক্তিযোদ্ধার স্ত্রী।